বলো সবাই, ৫ একে ৫, ৫ দুগুণে ১০। ৫ একে ৫, ৫ দুগুণে ১০। উফ, আজকাল এই কৈলাসপুরে যেন গরমের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, এবার বলো, ৫ আষ্টে ৪০। খুব ভালো ভোলা, তোমার তো দেখছি ৫-এর ধারাপাত বেশ ভালোই মুখস্থ আছে। ৫ কি বলছেন পণ্ডিত মশাই? ও তো ১৫-র ধারাপাতও ঝরঝর করে মুখস্থ বলে দিতে পারে। বেশ বেশ, এইরকমই তো হওয়া চাই। ভোলা যেমন মেধাবী তেমনই সাহসী। আমি চাই এই টোলের সবাই ওর মতোই হোক। কিন্তু আজ যেন গরমটা সহ্য করা যাচ্ছে না, তাই না? গরম তো আমাদের কৈলাসপুরে প্রতি বছরই পড়ে মাস্টার মশাই, কিন্তু এবার যেন আরো বেশি বেশি অনুভব হচ্ছে। এরকম কেন হচ্ছে? এর কারণ আমরাই ভোলা। আমাদের লোভ লালসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সেই লোভের তাড়নায় আমরা প্রকৃতির সম্পদ থেকে গাছপালা কিছুই তো ছাড়ছি না। আশেপাশে কত কত গাছ কাটা হচ্ছে দেখেছো? যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার তো সিকিভাগ গাছও কেউ ঘুরিয়ে লাগায় না। তাহলে আমরা ছায়া হাওয়া এইসব আর পাবো কোথা থেকে? এ মা, তাহলে কি হবে মাস্টার মশাই? গাছ লাগাতে হবে। যা কাটা হচ্ছে তার দ্বিগুণ গাছ লাগাতে হবে, তবেই আমাদের কৈলাসপুর আবার ছায়া শীতল হয়ে উঠবে। প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার থেকে আমরা প্রতিদিন একটা করে গাছ লাগাবো। প্রতিদিন দরকার নেই, সপ্তাহে একদিন করে গাছ লাগালেই হবে। কিন্তু মানুষ যে এখন বড় নিষ্ঠুর হয়ে গেছে বকুল। তুমি লাগাবে গাছ আর দেখবে তারা অন্য দিক থেকে কেটে নেবে। না, আমি থাকতে তা কিছুতেই করতে দেব না। গাছ আমাদের লাগাতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাতেই হবে। আমার এই কৈলাসপুর রাজ্য এতদিন ছিল ছায়ায় ঘেরা। গরমকাল এলে আগে আমরা তেমন টেরই পেতাম না, সেখানে এবার এত গরম লাগার কারণ কি মন্ত্রী? এ কথা তো বলা মুশকিল মহারাজ। হয়তো এবার এই গরমটা একটু বেশি পড়েছে তাই। গরম বেশি পড়েছে নাকি তুমি কিছু করেছো? আমি কি যে বলেন মহারাজ, আপনার অনুমতি না নিয়ে আজ পর্যন্ত আমি কোনো কাজ করেছি? হ্যাঁ বলুন। থাক, সে কথা আমি আর সর্বসমক্ষে বলতে চাই না। আমার এই গরম আর সহ্য হচ্ছে না। ভাবো একবার, আমি রাজা, এত আরাম আয়েসে থাকি, তাও যদি আমার এত গরম লাগে, তাহলে আমার গরিব প্রজারা না জানি কি কষ্টেই না দিন কাটাচ্ছে। প্রজাদের কথা পরে ভাবা যাবে মহারাজ, আগে আমাদের সবাইকে আপনার এই গরমের কষ্ট লাঘব করতে হবে। কিন্তু কি রূপে তা সম্ভব? আগে আমার আছে মহারাজ, আমি বরং কৈলাসপুরে যত পুকুর আছে সব ইজারা নিয়ে নিই এবং আমার লোকবল দিয়ে সেই পুকুর থেকে ঘরা ঘরা জল আনিয়ে আপনার রাজপ্রাসাদের ছাদে ঢালিয়ে দিই। তাহলেই তা ভিজে থাকবে এবং ঠান্ডাও থাকবে। আর এই সুযোগে আপনি এখানকার সব পুকুরগুলোকে নিজের করে নেবেন, তাই তো? সত্যি জমিদার মশাই, ধন্যী বুদ্ধি আপনার। প্রজাদের জায়গা জমি হাতড়ানোর সুযোগ পেলে আপনি তো দেখছি কিছুতেই ছাড়েন না। এই আপনার আমাকে অযথা দোষারোপ করা মহারাজ, আমি তো আপনার ভালো ভেবেই। থাক থাক, আপনাকে আর আমার ভালো ভাবতে হবে না, বরং নিজেদের ভাবুন। প্রণাম মহারাজ। বলো সেনাপতি, কি সংবাদ? মহারাজ, টোলের সব ছোট ছোট ছেলেরা এসেছে তাদের নিজেদের গাছের আম জাম কাঁঠাল নিয়ে। তারা আপনার হাতে সব তুলে দিতে চায়। তাই নাকি? ডাকো তাদের। দেখো মন্ত্রী, দেখো, এই রাজ্যের ছোট ছোট ছেলেরাই একমাত্র আমাকে দিতে শিখেছে, আর তোমরা শিখেছো খালি নিতে। মহারাজের জয় হোক। এই নিন মহারাজ, আমরা রাজ্যের পাহাড়ি বাগান থেকে আপনার জন্য আম এনেছি। আমি নদীর ধারের বাগান থেকে আপনার জন্য কাঁঠাল আর লিচু নিয়ে এসেছি। তাই নাকি? দাও দাও দেখি। সত্যি ভোলা, তোমাদের জবাব নেই। ছোটবেলা থেকেই এই গরমকালে এই আমের এক কুচি পেটে পড়লেই আমার শরীর মন সব জুড়িয়ে যেত। সেই জন্যই তো ভোলা বলল মহারাজ, আপনার নাকি খুব গরম লাগছে, কষ্ট পাচ্ছেন, তাই আপনার জন্য এই আম নিয়ে যেতে।
সত্যি তোমরা আমার জন্য যে এত ভেবেছো তাতে আমি খুব খুশি হয়েছি। রাজ্যের এই বাড়ন্ত গরমে এই ফলগুলোই আমাকে শান্তি দেবে সব থেকে বেশি। গরমের আর দোষ কি মহারাজ? বিঘের পর বিঘে জমি থেকে যদি সব গাছ কেটে নেওয়া হয় তাহলে তো গরম এরকম প্রতি বছর বাড়তেই থাকবে। সে কি, আমার রাজ্য থেকে গাছ কাটা হয়েছে, তাও আমাকে না জানিয়ে? মন্ত্রী, কই না তো, ওই তো পূব দিকের জঙ্গল থেকে কটা আর পশ্চিম দিকের বেলপাহাড়ি জঙ্গল থেকে কটা গাছ কেটেছি মাত্র, তাও নিজেদের যত সামান্য প্রয়োজনে মহারাজ। এ মা, মন্ত্রী মশাই আপনি মিথ্যে কথা বলছেন কেন? এই এই কি 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 মিথ্যে বলেছি আমি? পূবের জঙ্গল থেকেই তো শুধু 100টার উপর শাল আর সেগুন গাছ কেটেছেন আপনারা, বাইরে সেই কাঠ বিক্রি করবেন বলে। আর বেলপাহাড়ি জঙ্গলের চন্দন গাছগুলো আর তেমন নেই ভোলা দাদা। এই চপ, বড়দের মাঝে দাঁড়িয়ে খালি মিথ্যে কথা বলা। আমি তোদের সব কটাকে ধরে। থাক মন্ত্রী, ওদের শাসন করে লাভ নেই। ওদের কথা শুনেই বুঝতে পারছি যে ওরা মিথ্যে কথা বলছে না তুমি। তোমাদের লোভ লালসার জন্য যখন রাজ্যে গরম বেড়েছে তখন এবার তোমাদেরকেই এই গরম রাজ্য থেকে দূর করতে হবে। যে বা যারা সব থেকে ভালো এবং কার্যকারী গরম তাড়াবার উপায় আমায় বলতে পারবে আমি নিজে তাদের পুরস্কৃত করব। আমি 7 দিন পর এই বিষয়ে কথা বলবো। আজকের রাজসভা এখানেই শেষ হলো। জয় জয় মা, জয় মা কংসাবতীর জয়। ওং রিং ফট স্বাহা। প্রভু, কৈলাসপুরের গরম বাড়াতে বাড়াতে আপনার এই ডেরারও যে গরম বেড়ে উঠেছে। এখানে তো টেকা এবার দায় হয়ে উঠছে। ও, তবু আমি উষ্ণতা কমাবো না। এই উষ্ণতা যত বাড়বে তত রাজ্যের লোক কষ্ট পাবে আর আমার কাছে ছুটে আসবে প্রতিকারের আশায়। আর তখনই আমি ছাড়বো আমার মূল অস্ত্রকে। কি সেই অস্ত্র প্রভু? আমার হিমদানব। অতিরিক্ত গরমের চোটে রাজ্যবাসী যেই তাকে রাজ্যে প্রবেশ করাবে অমনি আমার হিমদানব চারিদিক শীতল করার নামে গোটা রাজ্যকে বরফে ঢেকে দেবে। তাই করো ভিমানি, শুধু দেখো রাজমহলের দিকে তোমার এই দানব যেন পৌঁছতে না পারে। রাজপ্রাসাদের দিকে যাবে কেবল শীতল হাওয়া। তাতেই মহারাজ খুশি হবেন এবং পুরস্কার তুলে দেবেন আমাদের হাতে। তাই নাকি? তাহলে তো এবার আমাকে তেমন কিছু করতেই হবে। রাজার পুরস্কার সে তো আর অল্প স্বল্প জিনিস হবে না, তাই না? এই পুরস্কার আমাকে পেতেই হবে। তুমি পাবে পুরস্কার আর তোমার দানব যা অনিষ্ট করবে সব দায় রাজার ঘাড়ে চাপিয়ে তুমি বসবে সিংহাসনে। আর তুমি হবে আমার প্রধান সাগরেদ। হিমদানো প্রকট এতত হিমদানবস্য আহ্যামি, এতত হিমদানবস্য আহ্যাম্যামি। থেকে কৈলাসপুরে তোমাকে স্বাগত। যাও, ওই কৈলাসপুরকে তুমি তোমার বরফের চাদরে ঢেকে দাও। অতিষ্ঠ করে তোলো এই কৈলাসপুরের মানুষের জীবন। যাও। হে মায়াজাল, আমাকে দেখাও হিমদানবের গতিবিধি। হিমদানবের অত্যাচারে কৈলাসপুরের মানুষের চিৎকার আমি নিজে কানে শুনতে চাই আর নিজে চোখে দেখতে চাই। চাইলেই কি আর সব পাওয়া যায় ভোলা দাদা? এই দেখো না, পণ্ডিত মশাই বললেন আমাদের গাছ লাগাতে, কিন্তু লাগাবোটা কি করে?
আমাদের কাছে না আছে কোনো গাছের চারা, না আছে কোনো বীজ, তাহলে? এই কথাটা তুই ঠিকই বলেছিস। আমাদের সবার আগে কিছু গাছের চারা জোগাড় করতে হবে। সে আর জোগাড় করা এমন কি ব্যাপার? চারিদিকে এত জঙ্গল, কোনো এক জঙ্গল থেকে কয়েকটা চারা তুলে আনলেই হবে। নাও, এক জায়গার গাছ ফাঁকা করে অন্য জায়গায় লাগালে কি আর গাছের সংখ্যা বাড়বে রে নন্দী? আমাদের নতুন গাছের চারা লাগাতে হবে। সে আমরা পাবো কোথা থেকে? যদি আমি তোমাদের সেই চারা দিই তবে লাগাবে তোমরা গাছ? বন্ধু, এসেছো? সত্যি বলছো তুমি এনে দেবে আমাদের গাছের চারা? এনে দেওয়ার কি আছে? যার থেকে চারা গাছ হয় সেই জিনিস তো আমার কাছেই আছে। কি সেই জিনিস বন্ধু? কেন, বীজ। এই দেখো, এ কোনো সাধারণ বীজ নয় বন্ধু, এ হলো বান্ধব বীজ। এই বীজ মাটিতে পুঁতে এতে জল দিলে সঙ্গে সঙ্গেই এর থেকে চারা গাছ জন্মায়। শুধু তাই নয়, মাত্র 7 দিনেই এই বীজের গাছ মহিরুহ হয়ে ওঠে। এর মধ্যে দিয়ে আসা হাওয়া যেমন ঠান্ডা, তেমনি এর ফল হয় খুব সুমিষ্ট। 7 দিনে মহিরুহ? এই বীজ তুমি পেলে কোথা থেকে? এ হলো মায়া তপবনের গাছের বীজ, আমার বাবা আমাকে দিয়েছে। তাহলে আর দেরি কেন? বীজ যখন পাওয়া হয়েই গেল তখন এবার চল সবাই মিলে বীজগুলো পুঁতে ফেলি। এই বীজ থেকে হওয়া গাছ দিয়েই আমরা আমাদের রাজ্যকে গরম থেকে উদ্ধার করব। এইটাই তো চেয়েছিলাম আমি। এইভাবেই রাজ্যের মানুষ বিপদে পড়লে তারা ছুটবে রাজার কাছে সমাধানের আশায়। রাজা ব্যর্থ হবে আর তারপরেই এই সিংহাসন হবে আমার। হবে হবে, তাই হবে মন্ত্রী মশাই। কিন্তু এখন থেকে গাছে কাঁঠাল পাকছে বলে নিজের গোঁফে তেল না দিয়ে বরং হিমদানবের কেরামতি দেখতে থাকুন। সত্যি বন্ধু, তোমার দেওয়া বীজ যে একেবারে তাক লাগিয়ে দিচ্ছে। সত্যি যদি এরকম ভাবে বীজ পোতার সঙ্গে সঙ্গে গাছ হয় আর সেই গাছ 7 দিনে বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। বন্ধু, তুমি আমাদের কৈলাসপুরকে আবার নতুন করে জীবন দান করলে। কিন্তু কৈলাসপুরকে সত্যি জীবন দান করতে হলে তোমাকে আরো কঠিন লড়াই লড়তে হবে। মানে? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝলাম না। বুঝবে, ঠিক বুঝবে। সময় তোমাকে সব বুঝিয়েও দেবে আর কি করতে হবে তা জানিয়েও দেবে। এখন আমি আসি, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। বন্ধু এসব কি বলে গেল? কৈলাসপুরকে জীবন দেব আমি? বাঁচাও, বাঁচাও! ভয়ঙ্কর দানব ঢুকেছে, বাঁচাও বাঁচাও! আরে, এ তো নটর গলা। এইভাবে চিৎকার করছে কেন ওরা? তবে কি কোনো বিপদ আপদ? এ কি নটো? এইভাবে চিৎকার করতে করতে ছুটছো কেন? বিপদ, ভয়ঙ্কর বিপদ! এক বিশাল দানব ঢুকেছে গ্রামে। তারা লোকালয়ের দিকেই যাচ্ছে। সে দানব নয়, যা ছুটছে তাই বরফ হয়ে যাচ্ছে। উত্তর
উত্তরের দিকের অনেক জায়গা বরফ করে দিয়েছে। বংশী কাকাকেও জমিয়ে বরফ করে দিয়েছে। এইসব কি বলছো তোমরা? দানব এখানে কি করে আসবে? তা জানি না, কিন্তু আমরা নিজের চোখে দেখে এলাম। সে বড় সাংঘাতিক, না জানি লোকালয়ে গিয়ে কত লোক মারবে। সে কি বলে দাদা? আমাদের কিছু একটা করতেই হবে। লোকালয়ে তোমার, আমার মা, বাবা, পরিবার সবাই আছে। সবাই যে যার ঘরে ঢুকে যাও, নইলে আমাদের মৃত্যু নিশ্চিত। কি হয়েছে মহাদেব? আর বলো না বাসুদেব দাদা, ওই দেখো চারিদিক বরফে কেমন ঢেকে যাচ্ছে। তাই তো বলি, এত গরম লাগতে হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করছে কেন? এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এবার পারবি। ওই দেখ, গাছটা কেমন দুম করে বরফ হইয়া গেল। ও, ওটা কি? দেখে তো মনে হচ্ছে দানব। ওর জন্যই আমাদের গ্রামের সব কিছু এমন বরফ হয়ে যাচ্ছে। শুধু গাছপালা নয় গো, মানুষকেও বরফ করতে পারেও। পরান দাদাকে একটু আগেই বরফ চাপা পড়ে যেতে দেখলাম। আমাদের সবাইকে এক্ষুনি ঘরের ভেতরে ঢুকে যেতে হবে। ওরে, তাও এর হাত থেকে নিস্তার পাবি নে। এ যদি গোটা ঘরটাকেই বরফে চাপা দিয়ে দেয় তখন? তাহলে এখন আমরা কি করব? ভোলা, ভোলা, আমার ভোলাকে দেখেছো? না তো দিদি। আর ওই দেখো, গ্রামে নতুন একটা বিপদ, হিমদানব ঢুকে পড়েছে। যেদিকে তাকাচ্ছে সব বরফ হয়ে যাচ্ছে। সে কি? আর এইসবের মধ্যে আমাদের বাচ্চারা তো সব বাড়ির বাইরে। ওদের তো দেখলাম গ্রামের প্রান্তে সব গাছ লাগাচ্ছে। এখন কি করব আমি? আমার মহিষ, ভোলা দুজনেই যে ঘরের বাইরে। অস্থির হয়েও না দিদি, ভোলা যখন আছে কারুর কোনো বিপদ হতে দেবে না। আর যদি ওরই কোনো বিপদ হয়? লোকালয়ে পৌঁছানো থেকে আমাদের আটকাতেই হবে, নইলে সর্বনাশ হবে। গ্রামের কেউ আর বাঁচবে না। অত ভাবার সময় নেই, যা করার আমাদের এক্ষুনি করতে হবে। নন্দী, কোথায় যাচ্ছিস? ওই দানবকে আটকাতে। নন্দী দাদাকে আটকাও, নইলে যে ওই দানবকে মেরে ফেলবে। নন্দী দাদা! মহেশ, তাড়াতাড়ি আয়। চল মহেশ। মহেশ, আজ তোর জন্যই আমরা বেঁচে গেলাম রে। এবার মাকে আর গ্রামবাসীকে কিভাবে বাঁচাবে দেখো। এখন আর একটাই উপায় আছে মহেশ। কি? আমাকে দাঁড়াতে হবে ওই দানবের মুখোমুখি। যতই তুমি টুকটুকি বাজাও চাঁদ, এবার আমার অস্ত্রকে তুমি কিছুতেই ভোঁতা করতে পারবে না। না 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 অভিমানী ঠাকুর, ভোলাকে এতটা হালকা ভাবে আমাদের নিলে চলবে না। আপনি বরং আরো শক্তি প্রয়োগ করুন। তাই বুঝি? তবে তাই হোক। এই যে হিমদানব, হয় তুমি এখান থেকে যাও, নয় আমার হাত থেকে তোমার নিস্তার নেই। সবাই পেছনে যাও। না, এইভাবে হবে না। আমাকে যেমন করে হোক একে অন্যভাবে আটকাতে হবে।
সাবাস ভোলা। হ্যাঁ, ওকে একেবারে বেঁধে ফেলো ভোলা দাদা। আমি জানতাম পারলে তুমি পারবে ভোলা দাদা। কাজ এখনো শেষ হয়নি, একে এমন জায়গায় ফেলতে হবে যাতে ও নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে। মানে কি করবি তুই? সরে যা তোরা, কেউ সামনে আসবি না। আবার এই ভোলার কাছে আমার এই ক্ষুরধার অস্ত্র হত্যা হয়ে গেল। আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তোকে আমি ছাড়বো না, কিছুতেই না।